সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমি এর আগে কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের একটি ক্লাস নিয়েছি। এই অধ্যায়ে এটি আমার দ্বিতীয় ক্লাস। আজ আমি যে সম্পর্কে আলোচনা করব তা হলো শক্তি। তো শক্তি অধ্যায়ে শক্তির বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের যে সকল বিষয়গুলো আজকে আসবে তা হলো শক্তি কি, যান্ত্রিক শক্তি কাকে বলে, গতিশক্তি কি, বিভব শক্তি কি, যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে আমরা কি বুঝি, সংরক্ষণশীল বল কি, অসংরক্ষণশীল বল কি, কাজ শক্তি উপপাদ্য কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা নিব, তারপরে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব। চলো আমরা জেনে নিই শক্তি কি। আমরা এক কথায় বললে এভাবে বলি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো জগতে কাজ করার সামর্থ্য আছে এরকম বহু রকম শক্তি আছে। যেমন আমরা বলি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, সৌরশক্তি, নিউক্লিয় শক্তি, এইরকম অনেকগুলো শক্তির আমরা উদাহরণ দিতে পারি। এদের এই শক্তিগুলোর প্রত্যেকটা দিয়ে, রাসায়নিক শক্তি, এই শক্তিগুলোর প্রত্যেকটি দিয়ে আমরা কাজ করতে পারি, কোনো না কোনোভাবে কাজ করতে পারি। তার মানে কাজ করার সামর্থ্য আছে, একেই যারই সামর্থ্য থাকবে তাদেরকে আমরা বলবো শক্তি। তো এই শক্তির প্রকারভেদগুলো আছে। তো এই শক্তির প্রকারভেদগুলোর মধ্যে আমরা জানি একটা প্রকার হলো যান্ত্রিক শক্তি। তো আসলে যান্ত্রিক শক্তি বলতে যেই শক্তি দুটি সমষ্টিকে বোঝায় প্রকৃত অর্থে, তা হলো গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে একযোগে আমরা বলি যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তিকে যদি আলাদা করে সংজ্ঞায়িত করি তবে আমরা এভাবে বলতে পারি, বস্তুর গতির জন্য অথবা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য ওই বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় বা ওই বস্তুতে যে শক্তি থাকে সেইটাকেই বলবো আমরা যান্ত্রিক শক্তি। তো আসলে যান্ত্রিক শক্তির একটা প্রকার বা একটা দুইটার সমষ্টি যেহেতু যান্ত্রিক শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি যেহেতু যান্ত্রিক শক্তি, তো প্রথমে আমরা গতিশক্তি সম্পর্কে ধারণা নিই। কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার কারণে তার গতির জন্য কাজ করা যে সামর্থ্য অর্জন করে সেটাই হলো গতিশক্তি। অর্থাৎ গতিশীল বস্তু তার গতিশীল থাকার কারণে কাজ করা যে সামর্থ্য বা শক্তি অর্জন করে সেটার নামই হলো গতিশক্তি। তাহলে বিভব শক্তি কি? বিভব শক্তি হলো অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুতে যেই শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় বিভব শক্তি। আসলে এবার জেনে নিই আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা সম্পর্কে আমরা আগেই জানি, জগতের মোট শক্তি, আমরা যত প্রকার শক্তির কথা ইতিমধ্যে বললাম, তাছাড়াও বস্তুর ভিতরেকার শক্তি, ভর শক্তি ইত্যাদি মিলে জগতের যত প্রকার শক্তি আছে সকল শক্তির সমষ্টি হলো ধ্রুব রাশি বা ধ্রুব, স্থির। তার মানে শক্তিকে আমরা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করলেও টোটাল শক্তির পরিমাণ জগতে এক এবং অভিন্ন, একেই বলে শক্তির নিত্যতা। আর যান্ত্রিক শক্তির নিত্যতা হলো এই যে দুই প্রকার শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুই প্রকার শক্তির সমষ্টি সবসময় ধ্রুব থাকা। অর্থাৎ আমরা কোনো বস্তুর গতিশক্তি বৃদ্ধি করলে তাহলে বিভব শক্তি হ্রাস পায়, বিভব শক্তি বৃদ্ধি করলে গতিশক্তি হ্রাস পায়। এই যে দুই প্রকার শক্তির যে সমষ্টি, সেই সমষ্টি সর্বদা ধ্রুব থাকার যে বিষয়টা, স্থির থাকার যে ব্যাপারটা, সেটাই হলো যান্ত্রিক শক্তির নিত্যতা। এবার আসো সংরক্ষণশীল বল কি? সংরক্ষণশীল বল হলো বল দ্বারা কোনো একটা সৃষ্ট ক্ষেত্রে, বল আছে, বল কার্যকর আছে, এরকম একটা ক্ষেত্রের মধ্যে একটি বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে আবার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনলে ওই বল দ্বারা যদি কৃত কাজ শূন্য হয় তবে ওই বলকে আমরা সংরক্ষণশীল বল বলি। আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে।
ধরো আমরা টেবিলের উপর থেকে একটি কলমকে কিছু দূর উপরে তুললাম, এতে আমাদের কিছু কাজ করা লাগলো, এবং কাজটা করা লাগলো এখানে একটি বল ক্ষেত্র আছে, সেই বলটার নাম হলো অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বল ক্ষেত্রে আমরা কিছু কাজ করলাম। আবার যদি ওই কলমটিকে নতুন অবস্থান থেকে পূর্বের অবস্থানে ফিরে আনি, তাহলে এই ক্ষেত্রেও আমাদের কিছু কাজ হবে। তাহলে অভিকর্ষ বলের জন্য এই দুটি কাজের যদি নিট করি, তাহলে আমরা শূন্য পাই। কিভাবে দেখো, প্রথমে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ পরিমাণ তুললাম, তাহলে আমি -mgh পরিমাণ কাজ করলাম অভিকর্ষ বলের বিরুদ্ধে। আবার ওখান থেকে আমি আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে আনলাম, তাহলে অভিকর্ষ বলের পক্ষে mgh পরিমাণ কাজ করলাম। তাহলে অভিকর্ষ বলের জন্য যদি এই কাজটাকে আমি কাউন্ট করি, হিসেব করি, তাহলে আমি পাবো হলো +mgh, আর আগে ছিল আমার -mgh, দুইটাকে যোগ করলে আমি নিট পাবো হলো 0। অর্থাৎ এই ক্ষেত্রে অভিকর্ষীয় বলের ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা পূর্ণ চক্রে কৃত কাজের পরিমাণ শূন্য হলো। আর এইটাকে বলা হয় অর্থাৎ এই মানে যেই বল দ্বারা কৃত কাজের পরিমাণ একটি পূর্ণ চক্রে শূন্য হয়, সেই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। আর অভিকর্ষ বল সেই জন্য একটি সংরক্ষণশীল বল। আচ্ছা, এবার অসংরক্ষণশীল বল কি? বল দ্বারা সৃষ্ট ক্ষেত্রে, অর্থাৎ বল আছে এইরকম একটি ক্ষেত্রের মধ্যে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে বস্তুকে আবার আদি অবস্থানে ফিরিয়ে আনলে যদি ওই বল দ্বারা কাজের পরিমাণ শূন্য না হয়, অর্থাৎ শূন্য হয় না, তখন ওই বলকে বলবো আমরা অসংরক্ষণশীল বল। তাহলে এইরকম বল কেমন কি হতে পারে? যেমন ধরো আমরা এই স্কেলটার উপর দিয়ে এই কলমটাকে টেনে, হ্যাঁ, এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে গেলাম, তাহলে আমি কিন্তু এইখানে একটি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেছি, কলমের সঙ্গে আমার স্কেলের একটা ঘর্ষণ হলো, তাহলে এই ঘর্ষণ বলের বিরুদ্ধে আমি কিছু কাজ করেছি। অর্থাৎ ঘর্ষণ বলের জন্য ওই বলের বিরুদ্ধে আমি কিছু কাজ করলাম, তাহলে বলের বিরুদ্ধে করেছি। কিন্তু আবার যখন কলমটিকে ওই অবস্থান থেকে আগের অবস্থানে আবার ফিরিয়ে আনলাম, তখনও দেখা গেল ঘর্ষণ বলের বিরুদ্ধে আবার আরেকটি কাজ করলাম, তাহলে দুইবারই কিন্তু আমি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করলাম। দুইটা বলই নেগেটিভ ওয়ার্ক হইলো আমার বলের বিরুদ্ধে, যেহেতু তাহলে দুইটা নেগেটিভ ওয়ার্ক, তাহলে এই ক্ষেত্রে এই দুই নেগেটিভ ওয়ার্কের সমষ্টি শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হলো যাওয়ার সময় আমি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেছি। ঘর্ষণ বল তো আমি জানি যেদিকে আমরা স্মরণ ঘটাইতে চাই, ঘর্ষণ বল তার বিপরীত দিকে কার্যকর থাকে। তাহলে ঘর্ষণ বলের জন্য আমি যখন দূরে সরিয়ে নিলাম, তখনও আমি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেছি। যখন আমি পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করলাম, তখনও ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করলাম। তাহলে এই দুইটা বিরুদ্ধ বল দ্বারা কৃত কাজ কিন্তু একসঙ্গে জিরো হবে না, অর্থাৎ তাদের নিট বা সমষ্টি জিরো হবে না। তাইলে আমরা বলতে পারি ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, কারণ ঘর্ষণ বল দ্বারা একটি পূর্ণ চক্রে কৃত কাজ শূন্য হয় না। এবার আসো কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য হলো, যেহেতু কাজের বিষয় আছে এর সঙ্গে সংশ্লিষ্ট, আর শক্তি তাইলে আমরা যান্ত্রিক শক্তির মধ্যে এখানে একটা শক্তি, সেটা হলো গতিশক্তি। বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ একটি বস্তু একটি গতিতে আছে, একটা বেগে আছে, ওই বস্তুতে আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুতে একটি নতুন বেগের বা নতুন গতির সঞ্চার হবে। তাহলে এই যে বেগ, বর্তমান বেগ এবং পরের একটা বেগ হবে, এই দুই বেগের কারণে বস্তুতে দুই প্রকার গতিশক্তি হবে। এই গতিশক্তি দুইটার যে ডিফারেন্স, পার্থক্য, সেটাই হলো কৃত কাজ এর সমান হবে। অর্থাৎ যে পরিমাণ কাজ হবে ওই বল দ্বারা, সেই পরিমাণ কাজ হবে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তো এবার আসো আমরা গতিশক্তির সমীকরণটা একটু জেনে নিই। গতিশক্তির সমীকরণটা হলো ই কে দিয়ে লিখি আমরা, কাইনেটিক এনার্জি, সেই জন্য চিহ্ন হিসেবে অনেক সময় কে দিয়ে লেখা হয় অথবা ই কে দিয়ে লেখা হয়, সেটা আমাদের যেখানে যেভাবে প্রযোজ্য ব্যবহার করা যাবে। তো ই কে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখানে এম হলো যে বস্তু গতিশীল তার ভর, এবং বি হলো যে বেগে গতিশীল তার মানে সেই বেগ।
তাহলে হাফ এম বি স্কোয়ার দিয়ে আমরা গতিশক্তি হিসেব করতে পারি। তো আমরা এই সম্পর্কের কে আমরা এইভাবে লিখতে পারি এম বি হোল স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম, যেখানে এম ভি ভর এবং বেগের গুণফল, একে আমরা বলতে পারি ভরবেগ। তার মানে একে আমরা পি স্কোয়ার লিখতে পারি, এম ভি হোল স্কোয়ার আছে তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম লিখতে পারি। তার মানে গতিশক্তি যদি ভরবেগ দিয়ে কখনো প্রবলেম করা লাগে বা আমাদের কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণও করা লাগে, তবে আমরা পি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম ব্যবহার করব। আর যদি আমাদের ভর এবং বেগ দিয়ে কোনো কিছু ক্যালকুলেশন করা লাগে বা কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, সেক্ষেত্রে আমরা হাফ এম বি স্কোয়ার দিয়ে করতে পারবো। এবার আসো কাজ শক্তি উপপাদ্য, যেটা আমরা এখানে বলার চেষ্টা করেছি। গাণিতিকভাবে আমরা যদি কাজ শক্তি উপপাদ্যকে লিখি, তবে আমরা লিখতে পারি যেহেতু বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান আমরা তাই জানি, তাহলে এটা হলো শেষ গতিশক্তি, বল প্রয়োগের আগের গতিশক্তি এবং বল প্রয়োগের পূর্বের গতিশক্তি এটা। তার মানে বল প্রয়োগের পূর্বের গতিশক্তি হাফ এম ভি নট স্কোয়ার, এখানে ভি নট হলো আদি বেগ, এবং বল প্রয়োগের পরে যদি বস্তুটি ভি বেগ অর্জন করে, শেষ বেগ ভি অর্জন করে, তাহলে এটা হলো শেষ গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এই দুই গতিশক্তির যে পরিবর্তন, সেটি হবে আমাদের কৃত কাজের সমান। তার মানে বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ এখানে আমরা যে লিখেছি ডেল ই কে, এটা হলো গতিশক্তির পরিবর্তন অর্থ লিখেছি। তাহলে এখান থেকে আমরা কাজের হিসেব করে ফেলতে পারবো। আমরা কোনোভাবে যদি আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি হিসেব করতে পারি, তাহলে কৃত কাজ এখান থেকে বের করা সম্ভব। এবার আসো বিভব শক্তির কথায় আমরা কিছু আসি। বিভব শক্তি বলতে আমরা তো বিভব শক্তি বলি অবস্থা বা অবস্থানের পরিবর্তন করলে যদি বস্তুতে শক্তি সঞ্চিত হয়, তাহলে তাকে বলি আমরা বিভব শক্তি। আমরা এখানে দুই প্রকার বিভব শক্তি অনেকভাবে হিসাব করা যায়, অনেকভাবে করার আছে। আমরা তোমরা জানো যে আমাদের এই বস্তু ধর্ম ও তরঙ্গ, বস্তু ধর্ম তরঙ্গ না, আমাদের এটা ছিল পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ে আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা বিভব শক্তি সেখানেও দেখেছি। সেখানেও আমরা একটা ক্যালকুলেশনে বস্তুতে স্থিতিস্থাপক বস্তুকে যখন বল প্রয়োগে তার প্রসারণ অথবা সংকোচন করা হয়, অথবা বস্তু মানে পরিবর্তন করা হয়, আকৃতির পরিবর্তন করা হয়, তাহলে বস্তুতে কিছু শক্তি সঞ্চয় হয়। সেই সঞ্চিত শক্তি আমরা মোট ভলিউমের উপরও হিসাব করছি, আবার সেখানে বস্তুর একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তিও করেছি। সেখানে আমরা একরকম করে হিসাব করেছি। এখানেও আমরা যেমন আমরা এখানে আরেকটা শক্তি বিভব শক্তি নিয়ে আসছি, সেটা হলো অবিকর্ষীয় বিভব শক্তি, যেটা এমজিএইচ। এটা আমরা জানি অবিকর্ষীয় বিভব শক্তি এমজিএইচ, অর্থাৎ এই উচ্চতায় যদি আমরা কোনো বস্তুকে তার মানে একটা লেভেল থেকে এই উচ্চতায় তুলে নিই, তাহলে আমি ওই লেভেলের তুলনায় কতখানি বিভব শক্তি অর্জন হলো, সেটা হবে এমজিএইচ। তবে এখানে উল্লেখ্য যে তোমরা মনে রাখবে যে এই যে আমরা এমজিএইচ শক্তিটা হিসেব করি, এটা ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় উঠালে, যেখানে জি স্থির, অর্থাৎ জি এর মান পরিবর্তন হয়নি ধরে নেওয়া যায়, বিবেচনা করা যায়, এইরকম উচ্চতার জন্য এই সূত্রটা প্রযোজ্য এমজিএইচ। কিন্তু যখন আমাদের জি এর মান, আমরা তো জানি জি ভ্যারি করে, জি পরিবর্তনশীল। কেমনে পরিবর্তনশীল? যখন আমরা ভূপৃষ্ঠ থেকে অনেক উপরের দিকে চলে যাই, তখন জি এর মান কিন্তু কমতে শুরু করে। অল্প উচ্চতায়ও কমে, তবে অল্প পরিমাণে কমে। কিন্তু যখন আমরা 10, 20, 30, 40, 50 কিলোমিটার, 100 কিলোমিটার এইভাবে ভ্যারি করাইতে থাকি, তখন জি এর মান গ্র্যাজুয়ালি কমতে শুরু করে। এবং সেই সূত্র তোমরা জানো, মহাকর্ষ অধ্যায়ে আমরা জেনেছি, জিএইচ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু হইল জি ছিল, এরকম একটি সূত্র। তো আমরা জানি তাহলে জি পরিবর্তনশীল। জি পরিবর্তনশীল হওয়ায় অভিকর্ষীয় বলও কিন্তু পরিবর্তনশীল। অভিকর্ষীয় বলও কিন্তু পরিবর্তনশীল, কারণ সেই ক্ষেত্রে তুমি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে যদি এভ ইকুয়াল টু জিএমএম জিএম1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখো, অথবা এভ ইকুয়াল টু এমজিও লিখো, তাহলে আমরা জানবো যে অভিকর্ষীয় বলটা কি হচ্ছে, জি এর কারণে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এই যে জি এর মান পরিবর্তন হওয়া, সেই ক্ষেত্রে যদি আমরা সেটাকে বিবেচনায় নিয়ে আমরা কাজের হিসাব করি, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, আমরা গত ক্লাসে সেটা আলোচনায় এনেছিলাম।
পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করলে সেটাই হবে, সেই কৃত কাজই হবে বস্তুতে সঞ্চিত শক্তির পরিমাণ। সেই সঞ্চিত শক্তি ইপি ইকুয়াল টু তখন আমরা লিখতে পারি এরকম সূত্র, জিএমএম ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এটা হলো পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কেন্দ্র থেকে, আর এটা হলো পৃথিবীর পৃষ্ঠ থেকে যেই উচ্চতায় নিয়ে গেলাম সেই উচ্চতার দূরত্ব। এটা হলো পৃথিবীর কেন্দ্র থেকে সেই উচ্চতার দূরত্ব, এটা হলো পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা করলে আমরা পাবো কৃত কাজ। তাহলে সেই কৃত কাজে বস্তুতে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে। এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করে লিখব তখন কিন্তু আমাদের পরবর্তীতে আমরা এইরকম একটি mgh ডিভাইডেড বাই 1 প্লাস h ডিভাইডেড বাই r এরকম একটি সম্পর্ক পাবো, যেখানে h এর মান যদি অনেক কম হয়, আর এর তুলনায় কম্পারেটিভলি অনেক কম হয়, ধরো 210 কিলোমিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে r তো 6400 কিলোমিটার, তখন আমরা h বাই r কে নেগলেক্ট করে বর্জন করে তখন এইটা পেয়ে যাই। অর্থাৎ আমরা সেই কথাই বললাম যে অল্প উচ্চতার জন্য কিন্তু এই সূত্রটাকে আমরা এই সূত্র আকারে লিখে ফেলি। তাহলে জি এর মান পরিবর্তনশীল বিবেচনা করলে আমরা এই সূত্রটা লিখবো, আর জি এর মান যদি পরিবর্তন বিবেচনা না করি অল্প উচ্চতার জন্য, তখন আমরা mgh দিয়ে আমাদের এই কাজের সূত্রটা বা স্থিতিশক্তি বা বিভব শক্তির সূত্রটা হিসাব করতে পারবো। এবার আসলে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, এটা আমরা গত ক্লাসেও বলেছি। স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি পরিবর্তনশীল বল দ্বারা কাজের হিসেব থেকে পাওয়া যাবে এবং সেটা হাফ কে এক্স স্কোয়ার হয়। আমরা জানি যে স্প্রিং বল বা স্প্রিং এর বাহ্যিক বল দ্বারা স্প্রিং এর প্রসারণ, এটা দুইটাই আমাদের পরিবর্তনশীল বল। সেক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কাজের হিসেব করলে আমরা যে কাজের হিসেবটা পাবো সেই কাজে বস্তুতে শক্তি সঞ্চিত শক্তি হিসেবে থাকবে এবং সেই সঞ্চিত শক্তির পরিমাণই হবে হাফ কে এক্স স্কোয়ার। আর কৃত কাজটাই আসলে বস্তুতে শক্তি সঞ্চিত শক্তি হিসেবে আমরা ধরে নিব। এবার আসো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা, অর্থাৎ যান্ত্রিক শক্তি আমরা আগেই বলেছি গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে আমরা একসঙ্গে যান্ত্রিক শক্তি বলি। সেই যান্ত্রিক শক্তির নিত্যতা মানে হলো কনস্ট্যান্ট থাকে কিনা বা ধ্রুব থাকে কিনা, এটা যাচাই করা হলো যান্ত্রিক শক্তির নিত্যতা। তো আমরা জানি যে একটা তাত্ত্বিকভাবে যে একটা বস্তু যখন পড়তে থাকে তখন বিভিন্ন উচ্চতায় তার যে শক্তি, মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি হিসাব করে দেখি আমরা, গতিশক্তি হিসাব করি, তারপর বিভব শক্তি হিসাব করি, দুইটাকে যোগ করে দেখি একই। তাহলে প্রথমে আমরা এই উচ্চতায় হিসাব করি, তারপরে এইচ থেকে মানে কিছু নিচে এসে হিসাব করি। অনেক সময় আমাদেরকে ডাটা দিয়ে দিবে, সংখ্যা দিয়ে দিবে এত উচ্চতায় এবং এত উচ্চতায় যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকে কিনা। তো এগুলো আমরা ক্যালকুলেশন করে ইকুয়াল অর্থাৎ মোট শব্দে যে কোনো জায়গায় যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এটা আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর দেখো আনত তলে গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা। আনত তল বলতে আমরা হেলানো তল বুঝবো, অর্থাৎ একটা তল যখন কোনো এর সঙ্গে থিটা কোণে থাকবে, কোনো অনুভূমিকের সাথে থিটা কোণে এরকম করে আনত থাকে, তখন আমরা বলি তাকে আনত তল। ওই তলের উপর দিয়ে কোনো বস্তু যদি এভাবে গতিশীল হয় তখন তার ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তি বলতে সে ভূমি থেকে কত উপরে আছে সেখান থেকে হবে তার mgh, আর সে কত গতিতে আছে সেখান থেকে তার হবে গতিশক্তি। এই দুইটি শক্তির যোগফল ধ্রুব থাকে, এটা যাচাই করার জন্য আমাদের হইল আনত তলে গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা। তো এইটাও আমরা আমাদের গতিশক্তি হিসেব করে দেখব, প্লাস হইল বিভব শক্তি হিসেব করে মোট শক্তির পরিমাণ সমান হয় কিনা বিভিন্ন বিন্দুতে সেটা যাচাই করে দেখব। অবশ্য এটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক। এইটাও আমরা কিন্তু খুব মনোযোগ সহকারে আমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের আসলে সূত্র ওগুলোই, কিন্তু সূত্রের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সূত্র সহযোগিতা নিব। এই ক্ষেত্রে যখন যেখানে যেভাবে প্রযোজ্য সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা মোট শক্তির নিত্যতা, মোট যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা দেখাবো আর কি। এবার আসো দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা। একটা দোলককে যখন আমরা দুলতে দিব, অর্থাৎ একটা দোলককে যখন আমরা বেঁধে যখন দুলতে দিই তখন সেটা দুলতে থাকে। তাইলে একটা দোলক বস্তু যখন নিচের প্রান্তে একটা মানে আমরা একটা সুতার সাহায্যে একটা বস্তুকে
যদি এরকম দুলতে দিই, এখন তো আমরা একটা স্কেল দুলাই দেখাচ্ছি, কিন্তু সুতার সাহায্যে একটা বস্তুকে যখন আমরা দুলতে দিব তখন সেই দোলকের যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকে কিনা, অর্থাৎ দোলকের গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল ধ্রুব থাকে কিনা এটা যাচাই করার জন্য আমরা ওই একই ব্যবস্থায় তার বেগ দিয়ে গতিশক্তি হিসেব করব। দোলকের ভর আমাদেরকে হয়তো দিয়ে দিবে, সেই ক্ষেত্রে আমরা দোলকের ভর দিয়ে দেখ অথবা না দিয়ে দেখ, আমরা না দিয়ে দিলে আমরা এম ধরে নিব, একটা ভর ধরে নিব এম, মানে এম মিনস হলো একটা সিম্বল ধরে নিব, এম ধরে নিব তার ভর, অথবা দিয়ে দিলে যা দেওয়া হয় সেই অর্থে আমরা ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তির ক্ষেত্রে আমরা গতিশক্তি হিসেব করব, তার বেগের যে কোনো পজিশনে তার বেগ হিসেব করার চেষ্টা করব, বেগ হিসেব করে তার হাফ এমবি স্কয়ার থেকে গতিশক্তি হিসেব করব, এবং তার অবস্থান কত উচ্চতায় আছে মানে লোয়ার লেভেল থেকে, অর্থাৎ একটা দোলকের যে মানে সাম্য অবস্থান সেটাকে আমরা বলি তার মানে সর্বনিম্ন অবস্থান। সাম্য অবস্থান মানে যে অবস্থানে রেখে দিলে দোলকটি স্থির করে রেখে দিলে দোলকটি আর নড়াচড়া করে না, সেটাকে আমরা বলি সাম্য অবস্থান। সেই সাম্য অবস্থানটাই হলো তার লোয়েস্ট অবস্থান, সেই সর্বনিম্ন অবস্থান থেকে দোলকটি কোনো মুহূর্তে কত উচ্চতায় আছে সেখান থেকে তার বিভব শক্তি হিসেব করে নেওয়া হবে। সেই বিভব শক্তি আর গতিশক্তি হিসেব করে তাইলে আমরা মোট শক্তি যেই কোনো পয়েন্টে বা যেই কোনো গতিশীল অবস্থায় যে কোনো অবস্থানের জন্য এই দুই শক্তির সমষ্টি শূন্য আসে, শূন্য না স্থির বা ধ্রুব সংখ্যা আসে কিনা, দুইটা শক্তিকে একসঙ্গে যোগ করলে যেই কোনো অবস্থানে এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান, এরকম অবস্থানগুলোতে ধ্রুব আসে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সেটা যদি দেখার চেষ্টা করা হয় এবং আমরা বাস্তবিক ক্ষেত্রেই এইটাই পাওয়া উচিত যে একটা দোলকের যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুব থাকবে, স্থির থাকবে, কনস্ট্যান্ট, যা পাবো একটা ভ্যালুই পাবো যে কোনো অবস্থানের জন্য, সেটা প্রান্তীয় অবস্থান হোক, সাম্য অবস্থান হোক, এবং প্রান্তীয় অবস্থান সাম্য অবস্থান বাদে অন্য যে কোনো অবস্থানের জন্য মোট শক্তি ধ্রুব থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, একটা মানে আসবে, সেক্ষেত্রে দুইটা যোগফল করলে একই আসবে। এইটা কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম সলিউশনের মাধ্যমে করতে পারি। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে এখানে না বললেই নয়, সেটা হলো এটা তো বললাম দোলকের জন্য, তোমরা এটাও মনে রাখবে যে দোলক তো সেকেন্ড মানে দোলক তো আবার সরল দোলক হতে পারে। দোলক এবং সরল দোলকের মধ্যে একটি পার্থক্য আছে, তোমরা জানো। বিস্তার যদি কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি বা 4 ডিগ্রি কম হয় তাহলে তাকে আমরা বলি সরল দোলক। আর এমনি দোলকের জন্য তো আমরা সেটার কন্ডিশন নাই 4 ডিগ্রি বা 4 ডিগ্রি কম, তো সে যখন সরল দোলক হয় সেটা কিন্তু সরল সন্ধিত হয়, আমরা জানি। তো সরল দোলক যখন হবে সেটা সরল সন্ধিত হবে। তো সরল সন্ধিত গতির ক্ষেত্রে অনেক সময় আমাদের এই প্রক্রিয়ায় যে উচ্চতা, বিভব শক্তির জন্য উচ্চতা নির্ণয়, বেগ নির্ণয়, সেই প্রক্রিয়া দিয়ে না হয়ে অনেক সময় আমাদের ইকুয়েশন x = a sin omega t প্লাস ডেল্টা, অর্থাৎ সরল সন্ধিত গতির যে সমীকরণ, সেই সমীকরণ দিয়ে তার বেগ অথবা তার ভর ইত্যাদি দিয়ে সেই আদলে সেইখান দিয়ে সেই প্রক্রিয়ায়ও আমরা জানি যে বা কণিক বেগ ইত্যাদিকে ব্যবহার করি, সেই প্রক্রিয়ায়ও কিন্তু আমরা টোটাল এনার্জি, গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি যে সবসময় নিত্য থাকে, সবসময় একই থাকে, সবসময় নিত্যতা বজায় রাখে, ধ্রুব থাকে, সেটা যাচাই করতে পারি। তো যখন যেইভাবে উদ্দীপক থাকবে, যখন যেইভাবে আমাদেরকে প্রশ্নটা চাইবে, আমাদের অবশ্যই সেই নিয়ম মেনেই করতে হবে। অর্থাৎ সরল দোলক বা সরল সন্ধিত গতির ক্ষেত্রে সরল সন্ধিত গতিরও অবশ্য যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকে, সেটা হলে সেই দিক দিয়ে আমাদের কাজ করতে হবে। আর যদি নর্মাল কোনো দোলক হয় তখন তো অনেক বিস্তার দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তার মতো করে এটা সমাধান করার চেষ্টা করতে হবে। তো এই হলো, আমরা মোটামুটি এই প্রক্রিয়াগুলোতে কিছু কাজ করার জন্য তোমাদের আমি পরামর্শ দিব। তোমরা এই যে আমি 3টা পয়েন্ট বললাম, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, আনত তলে বা দোলকের ক্ষেত্রে, এবং কি আমাদের কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে কিছু প্রবলেম করার চেষ্টা করো, সলভ করার চেষ্টা করো। এই প্রবলেমগুলো তোমরা যদি করতে পারো, তারপরে বিভিন্ন উচ্চতা, এই যে এইটা এই মহাকর্ষ অধ্যায়ের সঙ্গে আমাদের এটার একটা সম্পর্ক আছে, ইত্যাদি মিলিয়ে তোমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করো। আমরা তাত্ত্বিক আলোচনা আরও এই অধ্যায়ের আরেকদিন আমরা একটা তাত্ত্বিক আলোচনা করব পরের ক্লাসে। সেই তাত্ত্বিক আলোচনা শেষে তারপরে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং সৃজনশীল দেখানোর চেষ্টা করব। আমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক পরবর্তী টপিক আছে ক্ষমতা। সেই ক্ষমতার
ক্ষেত্রে আমি তোমাদের আগাম বলে রাখতে চাই, সেখানে আমরা মূলত আলোচনায় আনবো যে একটা কুয়া মোটর দিয়ে বা বৈদ্যুতিক মোটর অথবা একটি যন্ত্রের সাহায্যে একটি যন্ত্রের সাহায্যে আমরা সেটাকে পানি শূন্য করতে চাই, বা একটি চৌবাচ্চা পানি শূন্য করতে চাই, সেই ক্ষেত্রে সেই পানি শূন্য করার প্রক্রিয়ার ক্ষেত্রে ক্ষমতার অঙ্কগুলো আমাদের এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট টপিক হিসেবে আসবে। তো তোমরা পারলে এগুলো একটু দেখে রাখো। আশা করি আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।